আরে আপনার কাছে দেখছি পানি আছে, প্লিজ যতটুকু পানি আছে আমাকে দিন। তৃষ্ণার অবস্থায় পুরোটা খারাপ আমার। মনে হচ্ছে খা খা রোদে শুকনো মাটি হয়ে গেছি। নীলিমা বোতলটা দেখিয়ে আমতা আমতা করে বলতে চাইল। আমি তো বোতলটাতে মুখ। নীলিমার কথা শেষ হওয়ার আগে আরিয়ান ওর থেকে বোতলটা নিয়ে মুখ লাগিয়ে পানি খেল। আরিয়ানের ঢক ঢক করে পানি খাওয়া দেখে নীলিমা তো অবাক হয়ে গেল। ভাবল, যা বাবা, আমাকে একটু বলার সুযোগও দিল না। মনে হয় খুব তৃষ্ণা পেয়েছিল, তাই তো এত ফাস্ট অর্ধেক বোতল শেষ করে ফেললো। থাক, আমি আর কিছু বলবো না। না জেনে খেলে কিছুই হয় না। পানি খেয়ে আরিয়ান আবারও গাড়ি চালাতে শুরু করলো। নীলিমা এক ধ্যানে রাস্তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ গাড়ির মধ্যে গান বেজে উঠল। নীলিমা বিস্ময়ের দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকালো। ভাবল, এই গানও ডক্টররা শোনে? হঠাৎ গানটি বন্ধ হয়ে গেল। আরিয়ান লুকিং গ্লাস দিয়ে এতক্ষণ নীলিমার অবাক চাহনি দেখছিল, তাই গানটি বন্ধ করে নীলিমার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো। এভাবে বড় বড় চোখ করে তাকিয়ে আছেন কেন? আরিয়ানের প্রশ্নে নীলিমা এবার লজ্জা পেয়ে নিচে তাকালো। আরিয়ান নীলিমার অবাক হওয়ার কারণ আগেই বুঝতে পেরেছে, তাই মুচকি হেসে বলল, আপনার কি ডাক্তারদের মানুষ মনে হয় না, নাকি রোবট মনে হয়? ডাক্তারদেরও তো মন আছে, তাদের মনেও অনেক রং বেরঙের অনুভূতি আছে, শুধু পরিস্থিতির কারণে সবসময় তাদের অনুভূতি ব্যক্ত করতে পারে না। আমি জানি এই গানটা শুনে আপনি ভাবছিলেন এই গান ডাক্তারও কিভাবে শুনি, তাই তো? নীলিমা এবার পুরোটাই শক্ট খেল। ভাবল, এতদিন জানতাম ওই সাইকোটাই মন পড়তে পারে, এখন দেখছি সাইকোটার ভাইও মাইন্ড রিডার। হায় আল্লাহ, এদের সামনে দেখছি মনে মনে কিছু ভাবাও যায় না। নীলিমার ভাবনার মাঝেই গাড়ি এসে থামলো আরিয়ানের বাসার সামনে। নীলিমা গাড়ি থেকে নেমে প্রথমেই বাড়িটির নাম দেখে অবাক হয়ে গেল। বাড়িটির নামটা খুব অদ্ভুত লাগলো নীলিমার কাছে। এদিকে আরিয়ান গাড়ি পার্ক করে নীলিমাকে বাড়ির ভেতরে আসতে বলল। নীলিমা আরিয়ানের পিছু পিছু বাড়ির ভেতরে প্রবেশ করলো। বাড়ির ভেতরে ঢুকে আরো এক দফা অবাক হলো। বাড়িটা ডুপ্লেক্স, আর হল রুমের দেয়ালগুলো পুরো নীল রঙের। আশেপাশে তাকিয়ে দেখলো অন্য রুমগুলোর দেয়ালও নীল রঙের, এমনকি ফুলদানি সহ ফুলগুলো নীল রঙের। বিস্ময়ের দৃষ্টিতে নীলিমা আরিয়ানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনার ভাইয়ের মতো আপনারও কি নীল রং প্রিয়? আরিয়ান নীলিমার প্রশ্ন শুনে মুচকি হেসে বলল, না, এটা আমার প্রিয়জনের প্রিয় রং। কে আপনার প্রিয়জন? কৌতূহল নিয়ে প্রশ্ন করলো নীলিমা। সেটা আর একদিন বলবো। ক্ষুদ্র নিঃশ্বাস ছেড়ে বলল আরিয়ান। নীলিমার কথা বাড়ালো না। ভাবল, যে অদ্ভুত ভাবে ওর পছন্দের সাথে এই দুই ভাইয়ের পছন্দ মিলে গেল। অবশ্য এটা কোনো ব্যাপার না, নীল রং একটা কমন রং, অনেকেরই এই রংটা পছন্দের। এই যে আপনার ভাবনা হয়ে গেলে আপনি উপরে গিয়ে ডান সাইডের কর্নারের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন। আর আপনার পাশের রুমে আমার বোন থাকে, এই সময় ও ঘুমিয়ে থাকে। সন্ধ্যায় ওর সাথে পরিচয় করিয়ে দিব। এখন এখান থেকে প্রস্থান করলেই খুশি হব। আরিয়ানের কথা শুনে নীলিমা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল ওর জন্য নির্ধারণ করা রুমে। তারপর প্রায় 1 ঘন্টা শাওয়ার নিয়ে বের হয়ে চুলগুলো মুছতে মুছতে ব্যালকনিতে গেল। এই বাসার ব্যালকনিটাও বেশ বড়। নীলিমার বেশ ভালো লাগলো। নীলিমার হঠাৎ মেহরানের কথা মনে হলো। ভাবলো, আচ্ছা, লোকটা এখন কি করছে? যেই ওষুধ দিয়েছি 24 ঘন্টার মধ্যে ঘুম ভাঙার কথা না, ঘুম ভাঙলে আমাকে না পেলে ঘরের মধ্যে কি তাণ্ডবটাই না চালাবে। আচ্ছা, আমাকে খুঁজে না পেয়ে রেহানা আন্টির কোনো ক্ষতি করবে না তো? না না, রেহানা আন্টিকে ফোন করে বলবো যে সে যেন তার ছেলের বাসায় চলে যায়। সেখানকার ঠিকানা ওই লোকটার জানার কথা না। নীলিমার ভাবনার মাঝেই কর্ণকোহরে পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো। এই যে ম্যাডাম, আসার পর থেকে দেখছি সেই কি এক ভাবনায় ডুবে আছেন। এখন শুধু সাঁতার কাটা বাকি আছে। আচ্ছা, আপনি কি বেশিরভাগই সময় ভাবনার জগতেই বিচরণ করেন? নীলিমা পেছনে ফিরে বলল, আপনি দেখছি একদম আপনার ভাইয়ের মতো মাইন্ড রিডার। এনিওয়ে, আপনি সত্যি কথাই বলেছেন, ভাবনার জগতে বিচরণ করতে আমার দারুণ লাগে, কারণ সেখানে এইরকম প্যারাময় জীবন থাকে না। কল্পনার জগতে সবাইকে মনের মতো সৃষ্টি করা যায়, তাই সেখানে ডুবে থাকতে ভালো লাগে। আর পারলে সাঁতারও কাটতাম, কিন্তু দুঃখের বিষয় আমি সাঁতার জানি না। নীলিমার কথা শুনে আরিয়ান মুচকি হেসে বলল, নো প্রবলেম, আমি সাঁতার জানি, আপনাকে শিখিয়ে। নীলিমা ভাবল, এখানে আছি মাত্র 7 দিন, তার মধ্যে সাঁতার কিভাবে শিখবো?
তার ভাইয়ের মতো তার মাথাটাও মনে হয় গেছে। এই যে ভাবুক রানী খাবেন না নাকি রোজা রাখছেন? আরিয়ানের কণ্ঠে ভাবুক রানীর কথাটা শুনে নীলিমার মেহরানের কথা মনে পড়ে গেল। নীলিমা যখন ভাবনার জগতে ডুবে থাকতো তখন মেহরান এইভাবেই ওকে ডাকতো, কিন্তু মেহরানের ওই ডাক দিকে নীলিমা অন্যরকম মায়া খুঁজে পেত, যেটা আরিয়ানের ডাকে পাচ্ছে না। কথাগুলো ভাবতেই নীলিমার এইবার নিজের মনকে খুব গালি দিতে মন চাচ্ছে। কোথায় ওই সাইকো আর কোথায় তার ডাক্তার ভাই? নীলিমা এইবার সব ভাবনাদের থেকে পিছের ঘটিয়ে আরিয়ানের দিকে তাকিয়ে বলল, না, আমি রোজা রাখিনি। দুপুরে খেয়েছিলাম, তাই এখনো ক্ষুধা লাগেনি। ওকে, তাহলে হালকা নাস্তা তো করাই যায়। কোল্ড কফি খাবেন নাকি হট কফি? কোল্ড কফি খাবো। যা গরম পড়েছে, হট কফি খেলে পদ্মা নদীতে ঝাঁপ দেওয়া ছাড়া উপায় থাকবে না। নীলিমার কথা শুনে আরিয়ান অট্টহাসি দিয়ে নিচে চলে গেল। নীলিমা আবারও ব্যালকনির গ্রিল ধরে আকাশের পানে তাকালো। আকাশ দেখে মনে হচ্ছে না বৃষ্টি হবে। এই মুহূর্তে বৃষ্টি হলে খুব ভালো হতো, ও ছাদে গিয়ে ভিজতে পারত। পেছন থেকে মিষ্টি কণ্ঠস্বর ভেসে আসতেই নীলিমা তাকালো। দেখলো হাফ স্কার্ট পরে চুলগুলো দুইটা ছুটি করে দাঁড়িয়ে আছে মিষ্টি একটা মেয়ে। মেয়েটি নীলিমার কাছে এসে হাত বাড়িয়ে বলল। লীনাকে দেখে নীলিমার খুব ভালো লাগলো। ও লীনাকে ভালো করে দেখলো। মেয়েটার গায়ের রং শ্যামবর্ণ, কিন্তু আরিয়ান ফর্সা। আরিয়ানের চেহারার সাথে লীনার কোনো মিল নেই, কিন্তু লীনা দেখতে খুব মিষ্টি। নীলিমা ভাবলো আরিয়ানের বাবা মায়ের মধ্যে যে কোনো একজন ফর্সা বা শ্যামলা হবে, তাই দুইজন দুই রঙের হয়েছে। নীলিমার এই একটা স্বভাব, ও যেখানে এই 2 বা 3 ভাই বোন দেখে তাদের চেহারার সাথে মেলাতে থাকে আর তাদের নিয়ে গবেষণা করতে থাকে। ভাবনা থেকে ফিরে লীনার দিকে হাত বাড়িয়ে বলল, নীলিমা, তোমার ভাই নিশ্চয়ই আমার পরিচয় তোমাকে দিয়েছে। আর আগে ভালো না থাকলেও তোমার মতো কিউট মিষ্টি মেয়েকে দেখে খুব ভালো আছি। এহে ম্যাম, আপনারা কি হ্যান্ডশেক করেই থাকেন নাকি এই তপ্ত গরমের কোল্ড কফি খেয়ে আমাকে উদ্ধার করবেন? কথাগুলো বলেই আরিয়ান ওদের দিকে এগিয়ে এলো আর ব্যালকনিতে রাখা টি টেবিলের ওপর 3 গ্লাস কোল্ড কফি সহ ট্রে রাখলো। কোল্ড কফি দেখে লীনা খুশিতে লাফিয়ে উঠল। বলেই লীনা কোল্ড কফি নিয়ে এক নিঃশ্বাসে পুরো গ্লাস খালি করে ফেলল। নীলিমা সেটা দেখে হা করে তাকিয়ে রইল। আরিয়ান হেসে বলল, ও ও ওইরকম যে কোনো ঠান্ডা পানীয় এক নিঃশ্বাসে খেয়ে ফেলে। আপনি এখন এটা খেয়ে আমাকে ধন্য করেন। নীলিমা এইবার একটু নড়ে চড়ে দাঁড়ালো। তারপর কোল্ড কফি খেতে খেতে লীনার সাথে কিছুক্ষণ গল্প করলো। আর আরিয়ান ব্যালকনির কর্নারে গিয়ে নীলিমার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকলো, যেটা নীলিমার লক্ষ্য করেনি। চারিদিকে শুনশান নীরবতা। একের পর এক সিগারেটের ধোঁয়ায় চারদিক ঘোলাটে হয়ে যাচ্ছে। তাতে কোনো হুঁশ নেই মেহরানের। সে তো অনেক আগেই নীলিমার প্রেমে বেসামাল হয়ে গিয়েছে। হঠাৎ মাথার চুলগুলো কিছুক্ষণ পর পর খামচে ধরলো আর বিড়বিড় করে বলতে থাকলো, ব্লুবার্ড, কাজটা তুমি একদম ঠিক করনি। এই ভুলের মাসুল তো তোমায় দিতেই হবে, তবে এভাবে নয়। এইবার প্ল্যানটা অন্যভাবে সাজাবো। কথাগুলো বলেই মেহরান ডেফিল হাসি দিয়ে সিগারেট দিয়ে অর্ধেক অবস্থায় নিচে ফেলে জুতো দিয়ে পিষে ফেলল। তারপর কোথাও বেরিয়ে গেল। রাত 1:40। ছাদে গিটারের টুংটাং শব্দে নীলিমার ঘুম ভেঙে গেল। ধরফরে উঠে বসে দেখলো আশেপাশে কেউ নেই, তবে গিটারের সুর ওর চেনা চেনা লাগছে। নীলিমা লক্ষ্য করলো ছাদ থেকে সুরটি ভেসে আসছে। নীলিমা আরো কয়েক সেকেন্ড ভালো করে গিটারের আওয়াজ শুনল। ভাবলো, এত রাতে এই ছাদে কে আসবে? আচ্ছা, এই বাড়িতে ভূত নেই তো? আমাকে ভূত ফলো করে না তো? ভূতেরা তো মানুষের সব কিছুই জানে। হয়তো এটাও জানে আমি গানের প্রতি খুব দুর্বল, এই জন্যই গিটার বাজিয়ে ছাদে ডাকছে। আমি গেলেই ঘাড় মটকাবে। না না, আমি যা। ভূত কি ভেবেছে আমি বোকা? আমি অনেক চালাক। ভূতের ডাকে আমি কিছুতেই সাড়া দেব না। এখন আমি ঘুমাবো আর আগামীকাল সকালে এখান থেকেও চলে যাব। এতদিন ওই সাইকোটা মাথাটা খেয়েছে, এখন আবার ভূত পেছনে পড়েছে। কথাগুলো ভেবেই নীলিমা কমফোর্টার মুড়ে দিয়ে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। নীলিমা লক্ষ্য করলো কয়েক মিনিট পর গিটারের শব্দ শোনা যাচ্ছে না। ভাবল, হতে পারে ভূত সাহেব বুঝে ফেলেছে যে আমি তার ডাকে সাড়া দেব না, তাই চলে গেছে। হায় আল্লাহ, এসব আমি কি ভাবছি? ভূতেরা তো সব পারে। যদি আমার খাটির নিচে থাকে তখন কি হবে? ভেবে নীলিমা তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে দরজা খুলে লিনার রুমে গিয়ে অনবরত দরজা নক করতে থাকলো।
এতবার নক করায় লেনা একটু বিরক্ত হয়ে ঘুম ঘুম চোখে দরজা খুলে বলল। নীলিমা শুকনো ঢুক গিলে বলল, ঘুম কিভাবে পাবে? তোমাদের বাসায় যে ভূত আছে আর তারা যে রাতে গিটার বাজিয়ে মানুষকে ডাকে, এটা আগে বলনি কেন? নীলিমার কথা শুনে লীনা মনে হয় ভেবাচেকা খেয়ে গেল। ওর ঘুম পাখিরা মনে হয় পালিয়ে গেল। চোখ জোড়া কষলে বলল, হোয়াটস ননসেন্স! কি বলছেন আপনি? এ বাসায় ভূত আসবে? হাউ ইজ ইটস পসিবল? কথাটি বলে আরিয়ান ভ্রুজোড়া কুচকে নীলিমার দিকে এগিয়ে এলো। নীলিমা আমতা আমতা করে বলল, আমি সত্যি বলছি, আমি স্পষ্ট শুনেছি ছাদে গিটার বাজানো হচ্ছিল, আর গিটারে সেই সুর আমার পরিচিত। এত রাতে তো মানুষ থাকার কথা না, তাই ভূত আমাকে ওই সুর শুনিয়ে ডাকছিল। যখন আমি ভূতের ডাকে সাড়া দেইনি, তার কিছুক্ষণ পর গিটার বাজাও বন্ধ হয়ে গেছে। কথাগুলো বলার সময় নীলিমা কিঞ্চিত কাঁপছিল, আর ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। নীলিমার এইসব বোকা বোকা কথা শুনে আরিয়ান এবার নিজেকে আটকে রাখতে পারল না, হো হো করে হেসে উঠল। সেটা দেখে নীলিমা বলল, আমি এখানে ভয়ে মরে যাচ্ছি আর আপনি হাসছেন। আরিয়ান হাসি থামিয়ে বলল, হাসির কারণ এখনই জানতে পারবেন। লিনা, আর আপনি আমার রুমে আসুন। তারপর আরিয়ানকে অনুসরণ করে নীলিমা আর লীনা তার রুমে গেল। আরিয়ান তার রুমের দেয়ালে ঝোলানো গিটার দেখিয়ে বলল, ছাদে এতক্ষণ এই গিটারটাই বাজানো হচ্ছিল, আর এই গিটারটার মালিক হলাম আমি। আমাদের ছাদে কোনো ভূত নেই, আর সত্যি কথা হলো পৃথিবীতে ভূতের কোনো অস্তিত্ব নেই, এটা মানুষের কল্পনা। আরিয়ানের কথাগুলো শুনে নীলিমার চোখ জোড়া বড় বড় হয়ে গেল। এইদিকে লীনা কটমুটিয়ে নীলিমার দিকে তাকিয়ে বলল, বলেই লীনা হন হন করে চলে গেল। নীলিমা এইবার আরিয়ানের দিকে বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি গিটারও বাজাতে পারেন? আরিয়ান মুচকি হেসে বলল, জি ম্যাম, শুধু গিটার নয়, গানও গাইতে পারি। আচ্ছা, একটা কথা বলুন তো, ডাক্তারদের কি আপনার অটিস্টিক মনে হয়, যে তারা কিছুই শুধু পড়াশোনা ছাড়া আর কোনো, আর রোগী ছাড়া আর কোনো কিছুর অনুভূতি নেই? শুনুন, ডক্টরদের সম্পর্কে আপনাদের এই অদ্ভুত চিন্তাগুলো না মাথা থেকে ছেড়ে ফেলো। কিছু কিছু ডক্টর একঘেয়ে টাইপ হলেও সবাই এক না। আরিয়ানের কথাগুলো শুনে নীলিমা মৃদু সুরে সরি বলে এক দৌড়ে আরিয়ানের রুম থেকে ওর রুমে গিয়ে দরজা আটকে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। এখনো আর কিছু ভাবতে চাইছে না, ওর খুব ঘুম পাচ্ছে। ছোট বোতলে থাকা পুরো পানিগুলো ঝকঝক করে খেয়ে বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করলো। কিছুক্ষণ পর ঘুমের রাজ্যে পাড়ি দিল নীলিমা। তুমি আমার থেকে পালিয়ে কতদিন থাকতে পারবে ব্লুবার্ড? হুম, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। আমার বুকের খাঁচায় আবারও তোমাকে বন্দি করব সারা জীবনের জন্য। এইবার আমাদের ফুলশয্যাটা দারুণভাবে উপভোগ করাবো তোমায়। নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করো ব্লুবার্ড। কানের কাছে ফিসফিসিয়ে সেই চিরচেনা কণ্ঠস্বর ঘুমের ঘরে শুনতে পেল নীলিমা। হঠাৎ ঠোঁটে কারো ঠোঁটের স্পর্শ পেতেই ঘুম ভেঙে গেল নীলিমার। কয়েক সেকেন্ড সময় নিয়ে চোখ জোড়া খুলতেই দেখলো রুমটিতে শয্যার নীরবতা বিরাজ করছে। এইদিকে ধরফড়িয়ে উঠে বিছানা থেকে নেমে গেল নীলিমা। অতিরিক্ত ভয়ে বক্ষদ্বয় ক্রমাগত ওঠানামা করছে। মাথায় হাত দিয়ে ভাবছে রুমে তো কেউ নেই, ব্যালকনির ওখানেও তো কাউকে দেখা যাচ্ছে না। নীলিমা একবার ওয়াশরুমে চেক করলো, দেখলো সেখানেও কেউ নেই। ভাবলো, হতে পারে এটা আমার মনের ভুল। সাইকোটা আমার মস্তিষ্ক কন্ট্রোল করে ফেলেছে মনে হয়। কিছুতেই তাকে ভুলতে পারছি না, কিন্তু আমার ঠোঁটে এই ভেজা স্পর্শটা মনে হয় বাস্তবে হলো। উফ, আর ভাববো না ওই লোকটার কথা, এখন একটু শান্তিতে ঘুমাবো। বলেই নীলিমা বিছানায় শুয়ে আবারও ঘুমের রাজ্যে পাড়ি দিল। নীলিমা আরিয়ান এবং লিনার সাথে মোটামুটি ফ্রি হয়েও ভেতরে ভেতরে দুমড়ে মুচড়ে যাচ্ছে। ক্ষণে ক্ষণে মেহরানের কথা মনে পড়ছে। নীলিমা অনেকবার চেষ্টা করেছে মেহরান নামের সেই মানুষটিকে ভুলে থাকার, কিন্তু মন তো কিছুতেই ভুলতে দিচ্ছে না। এই 3 দিনে আরিয়ান একবার মেহরানের নাম নিয়ে নীলিমার সামনে কোনো কথা বলেনি, কারণ সে চায় নীলিমা মেহরানের নাম চিরতরে মুছে ফেলুক। কারণ আরিয়ান যে নীলিমাকে অনেক আগে থেকেই ভালোবাসে। এতদিন সেই সুপ্ত ভালোবাসাকে লুকিয়ে রেখেছিল, এখন সময় হয়েছে সেই লুকানো ভালোবাসার সুপ্ত অনুভূতিগুলোকে নীলিমার সামনে তুলে ধরার। আরিয়ান বারবার ভেবে চলেছে নীলিমার সামনে নিজের ভালোবাসার কথা কিভাবে বলবে। নীলিমা কি আরিয়ানের ভালোবাসা সহজভাবে গ্রহণ করবে, নাকি তুচ্ছ তাচ্ছিল্য করে ফিরিয়ে দিবে? না, খুব তাড়াতাড়ি নীলিমাকে সবকিছু জানাতে হবে, না হলে
না, খুব তাড়াতাড়ি নীলিমাকে সবকিছু জানাতে হবে, নাহলে মিঠান নামক বিষাক্ত কাঁটাটা যদি আবার ওর জীবনে হানা দেয়, তখন নীলিমাকে নিজের করে পাওয়া খুব কঠিন হয়ে যাবে। এইদিকে মেহরান নিজের রুমে বসে ছক কষছে কিভাবে নীলিমার সাথে দেখা করবে, কিভাবে নীলিমাকে নিজের কাছে আনবে সারা জীবনের জন্য, কিভাবে নীলিমাকে নিজের বাহুডোরে বন্দি করে রাখবে। এইসব ভাবছে আর বিড়বিড় করছে। কিছুক্ষণ পর টেবিলে থাকা ল্যাপটপ অন করে দেখলো নীলিমা এখন কি করছে। দেখলো নীলিমা রুমের মধ্যে একা একা কথা বলছে আর হাঁটাহাঁটি করছে। মেহরান এক ধ্যানে নীলিমার দিকে তাকিয়েছিল। হঠাৎ দেখতে পেল আরিয়ান নীলিমার রুমে এসেছে। ওরা কোনো বিষয় নিয়ে কথা বলছে আর নীলিমা মন ভোলানো হাসি দিচ্ছে, আর সেই হাসির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে আরিয়ান। মেহরানের এইবার মাথা পুরোটাই গরম হয়ে গেল। এই 3 দিন মেহরান নীলিমাকে সিসি ক্যামেরায় সর্বক্ষণ নজরবন্দি করে রেখেছে। এই সময়ের মধ্যে আরিয়ানকে নীলিমার সাথে এতটা কথা বলতে দেখেনি, কিন্তু আজ আজ এটা কি দেখছো? নীলিমা কি তাহলে আরিয়ানের প্রতি দুর্বল হয়ে পড়ছে? এটা তো কিছুতেই সম্ভব না। আর সম্ভব হলেও মেহরান নীলিমাকে আরিয়ানের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসবে। ওদের জীবনে তৃতীয় কোনো ব্যক্তির অস্তিত্ব মেহরান কখনোই মেনে নিবে না। কথাগুলো ভেবে ল্যাপটপটা বন্ধ করে টেবিলের ওপর খুব জোরে আঘাত করে মাথায় দুই হাত দিয়ে চুলগুলো খামচে ধরলো মেহরান। ওর চোখগুলো সে আগের মতো রক্তিম বর্ণ ধারণ করেছে। মেহরান চোখ জোড়া বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো, অবশেষে সফল হলো। তারপর ডেভিল হেসে টেবিলের ড্রয়ারে থাকা নীলিমার হাস্যোজ্জ্বল ছবি বের করে সেটাতে আলতো করে হাত বুলিয়ে বিড়বিড় করে বলতে থাকলো, দেখেছো ব্লুবার্ড, আমার কত বুদ্ধি। তুমি ঠিকই বলো, আমি সত্যি একজন সাইকো। নইলে ভালোবাসার জন্য এই রকম পাগলামিও কেউ করে? হা হা হা। আমি তো ছাদে সেই বৃষ্টির দিনের ফুটেজ চেক করার পরই বুঝতে পেরেছিলাম গিটার বাজিয়ে কে গান গাইছিল। আমার মামাতো ভাই সে, তার সাথে আমার রক্তের সম্পর্ক। অন্ধকারে তার অবয়ব চিনতে তুমি ভুল করলেও আমি তাকে ঠিক চিনতে পেরেছি। বিদেশ থেকে আসার পর তাকে অনেকবার ফোন করেছি, কিন্তু কিছুতেই যোগাযোগ করতে পারছিলাম না। ভেবেছিলাম তার কোনো ক্ষতি হলো কি না, নাকি আমার উপর কোনো কারণে রাগ করেছে। হঠাৎ করে সে গায়েব হয়ে গেল। তার চাকরি করা হসপিটালেও খুঁজেছি, কিন্তু পাইনি। কিন্তু যেদিন তাকে সিসি ক্যামেরায় আমার পাশের বাসার ছাদে দেখলাম, সেদিন থেকেই গোপনে সব খোঁজ খবর নিয়েছি। আমার শুধু একটা কথাই জানার ছিল, সে জেনে শুনে কেন আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করলো, আর আমার বাসার পাশেই কেন বাসা নিল। জানো তো ব্লুবার্ড, তখনই আমার তোমার কথা মাথায় এলো, কারণ ও তো তোমাকেও চিনতো। যখন আমি ওর বাসায় গেলাম, দেখলাম সেই বাসাটাও ছেড়ে দিয়েছে। ভাবলাম হয়তোবা আমাকে সেদিন ছাদে দেখে ফেলেছিল, তাইও ভেবেছে আমিও ওকে দেখেছি। হা হা হা। বেচারা এখনও আমাকে খুব ভয় পায়। তারপর তুমি পালিয়ে গেলে। আমি তখন রাতুলের কাছে গেলাম, কারণ আমি জানতাম তুমি রাতুলের সাথে একবার হলেও দেখা করবে। যতই হোক সে তোমার স্কুল ফ্রেন্ড। রাতুল বেচারাকে জিজ্ঞেস করতেই ও ফটাফট অস্বীকার করে ফেলল। ওর অকপটে অস্বীকার করাতে আমার সন্দেহটা আরও পাকাপোক্ত হলো। তাই আমি বুদ্ধি খাটিয়ে রাতুলকে ওর পরিবার নিয়ে একটু হুমকি দিতেই বেচারা গড়গড় করে সব বলে দিল। ব্যাস, আমি পেয়ে গেলাম তোমার ঠিকানা, আর এটাও জানতে পারলাম আমার ঘরের শত্রু বিভীষণ। আরিয়ান আমার জীবনকে আমার থেকে আলাদা করতে চাইছে। আমিও কি কম যাই বলো? আমি ছোটবেলা থেকে দেয়াল টপকে অন্য ছাদে খুব সহজে যেতে পারতাম তোমার জন্য। সেই টেকনিক ফলো করে তোমার রুমে এলাম। জানো তো, ঘুমিয়ে থাকায় তোমার ওই গোলাপি যুগল ঠোঁট আমায় তীব্রভাবে টানছিল। তাই তো সেদিন রাতে আগে তোমার রুমে সিসি ক্যামেরা ফিট করে তোমার ঠোঁটে উষ্ণ ছোঁয়া দিয়ে চলে এসেছি। আমি শুধু দেখতে চেয়েছি আমার ভাই তোমার সাথে কী রকম ব্যবহার করে। যেখানে তোমার দিকে কারো সামান্য তাকিয়ে থাকা আমার সহ্য হয় না, সেখানে ওকে অনেক সুযোগ দিয়েছি, শুধু ওর উদ্দেশ্য বোঝার জন্য। আর এখন সেটা বুঝেও গিয়েছি, তাই আর এক মুহূর্ত তোমাকে ওখানে থাকতে দেব না। অনেক উড়াউড়ি করেছ, এইবার তোমার মিহিরানের খাঁচায়
বন্দি হওয়ার সময় হয়ে এসেছে। হা 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 হা। বিকেলের দিকে নীলিমা ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে একমনে তাকিয়ে আছে। এখানে আসার পর আরিয়ানের মোবাইল থেকে ও রেহানা বেগমকে ফোন করে ওর পালিয়ে আসা থেকে শুরু করে সব কিছুই বলেছে, আর তার ছেলের বাসায় তাকে চলে যেতে বলেছে এবং নীলিমা যে মেহরানের বাসা থেকে পালিয়েছে সেটা মেহরুন চৌধুরীকে বলতে নিষেধ করেছে। আর রেহানা বেগম বর্তমানে তার ছেলের বাসায় অবস্থান করছেন, আর মেহরুন চৌধুরী বাসায় বসে বসে নীলিমাকে বাসায় ফিরিয়ে আনার জন্য প্ল্যান বানাচ্ছে। কিন্তু মজার বিষয় হলো মেহরুন চৌধুরী মেহরানের শহরের বাসার খোঁজ পেলেও বর্তমান বাসার ঠিকানা জানে না। এইদিকে নীলিমা আকাশের পানে তাকিয়ে শুধু মেহরানের কথা ভাবছে আর নিজেকে বোঝাচ্ছে যে লোকটার থেকে দূরে আসার জন্য এত জল্পনা কল্পনা করেছে, আজ কিনা তার জন্যই ওর মন মরিয়া হয়ে উঠেছে। এই কেমন যন্ত্রণা! তাহলে কি ওই সাইকো লোকটার প্রতি আমি আসক্ত হয়ে গিয়েছি? তাকে কি আমি ভালোবেসে ফেলেছি? কিন্তু সেটা কিভাবে সম্ভব? যেই লোকের এত এত খারাপ দিক আছে, জেনে শুনে তাকে আমি কেন ভালোবাসবো? কিন্তু আমার তার কেয়ারগুলো যে আমি কিছুতেই ভুলতে পারছি না। তার ওই ধূসর রঙের চোখ জোড়া বলে দেয় আমার প্রতি তার ভালোবাসা কতটা খাঁটি। নিশি কি তাহলে সত্যিই বলেছিল যে তার ভালোবাসা পায়ে ঠেলে দিয়ে আমার মতো অভাগী কেউ হবে না? কথাগুলো ভেবে নীলিমার দুই হাত দিয়ে ওর মাথা চেপে ধরল। অস্ফুট স্বরে বলে উঠল, উফ, আর কিছু ভাবতে পারছি না, আমার এখন ঘুম দরকার। বলেই ব্যালকনি থেকে রুমে যেতে নিলেই সামনে দেখলো আরিয়ানকে। একটুর জন্য আরিয়ানের সাথে ওর ধাক্কা লাগেনি। আরিয়ান নীলিমার চেহারায় বিষণ্ণতার ছাপ দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? আপনি কি কোনো কিছু নিয়ে আপসেট? চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। নীলিমা কিছুতেই ওর মনের অবাধ্য অনুভূতিগুলোকে শেয়ার করতে ইচ্ছুক নয়, তাই ম্লান হেসে বলল, তেমন কিছু না। আপনি হঠাৎ এখানে আসলেন যে? কেন, আসতে কি নিষেধ আছে? তা কেন হবে? এটা তো আপনারই বাড়ি, আপনিই তো আসবেন। এনিওয়ে, আপনি পেছনে কি লুকিয়ে রেখেছেন? নীলিমার প্রশ্ন শুনে আরিয়ানের মনে পড়লো ও যে উদ্দেশ্যে এসেছে সেটাই বলা হয়নি। মুখে মুচকে হাসি ঝুলিয়ে পেছন থেকে একটি শপিং ব্যাগ এনে নীলিমার সামনে ধরে বলল, আজ আমার বার্থডে। লিনা তো গতকাল রাতে 3 দিনের জন্য স্টাডি ট্যুরে গেছে, তাই ভাবলাম আপনাকে নিয়ে সেলিব্রেট করি। লিনার ট্যুরে যাওয়ার কথা শুনে নীলিমা বেশ অবাক হলো। বলল, লিনা ট্যুরে গেছে, আমাকে কেন বলেনি? কেন, আপনিও কি ওর সাথে ট্যুরে যেতেন? না মানে আমি এখন বাড়িতে একা, এই জন্যই লিনাকে সারাদিন দেখিনি। আমি তো ভেবেছিলাম ও কলেজে গিয়েছে। আরিয়ান আলতো হেসে বলল, লিনা যাওয়ার সময় আপনাকে বলতে চেয়েছিল, কিন্তু আপনি তো গতকাল রাত 11টায় ঘুমিয়ে গেছেন, তাই আমি ওকে আর আপনাকে ঘুম ভাঙাতে নিষেধ করেছি। বাই দ্য ওয়ে, আপনি কি একাই ছাদের নিচে আমার সাথে আপনি কি একই ছাদের নিচে আমার সাথে থাকতে ভয় পাচ্ছেন? নীলিমা সত্যি খুব ভয় পাচ্ছে। এই 3 দিন আরিয়ান হসপিটালে নাইট ডিউটিতে ছিল, তাই দিনের বেলা বাসায় থাকলেও লিনা থাকাতে তেমন একটা ভয় লাগেনি। নীলিমা আরিয়ানের দিকে ভীত দৃষ্টি দিয়ে বলল, সত্যি আমার খুব ভয় লাগছে। আচ্ছা, আপনার কি আজ নাইট ডিউটি নেই? না, আজকে ছুটি নিয়েছি। আমি বুঝেছি আপনি ভয় পাচ্ছেন। দেখুন, 3 দিন হয়েছে আপনি আমার বাসায় আছেন। এতদিনে যেহেতু আমি আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে আজকেও নিশ্চিন্তায় থাকতে পারেন। আমি আপনার কোনো ক্ষতি করব না। দরকার হলে পুরো রাতটুকু আমি বাইরে কাটিয়ে দিব। নীলিমা ভাবল, ক্ষতি করলে তো দিনেও করা যায়। এই শুনশান বাড়িতে আমি আর সে ছাড়া কেউই নেই। এখন যেহেতু কিছু করছে না, আশা করি সামনেও করবে না। কিন্তু মানুষের মন পরিবর্তন হতে সময় লাগে, তাই ব্যাগে থাকা ছুরিটা কাছে কাছে রাখতে হবে। কথাগুলো ভেবে নীলিমা আলতো হেসে আরিয়ানের দিকে তাকিয়ে বলল, আমার জন্য আপনার বাইরে রাত কাটাতে হবে না। আপনি আপনার রুমে ঘুমাবেন, আমি দরজা লক করে ঘুমাবো। আচ্ছা, আমার খুব মাথা ব্যথা করছে, আমি এখন ঘুমাবো। বলেই নীলিমা আরিয়ানকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে আরিয়ানকে বলল, আরে প্যাকেটটা তো নেন। এটাই একটা শাড়ি আর কিছু জুয়েলারি আছে, প্লিজ এটা ফিরিয়ে দিবেন না। আমার জন্মদিন উপলক্ষে আপনাকে রিকোয়েস্ট করছি। নীলিমা ভাবল লোকটাকে দেখে তার উদ্দেশ্য কোনোভাবেই খারাপ মনে হচ্ছে না, তার জন্মদিন উপলক্ষে এটা করতেই পারে। কিন্তু নীলিমার মনে একটা প্রশ্ন জাগল। তার জন্মদিনে কোনো আত্মীয় স্বজন আসবে না? নীলিমা মনের কথা মুখে ব্যক্ত করল। আরিয়ানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা, আপনার জন্মদিনে আপনার আত্মীয় স্বজন আসবে না? আরিয়ান ম্লান হেসে বলল,
না প্লিজ, এখন কোনো প্রশ্ন না। আমার জন্মদিন সেলিব্রেট করার পর যত ইচ্ছা প্রশ্ন করবেন, আমি উত্তর দিব। আজ রাত 8টায় সাধু উপস্থিত থাকবেন। আর জন্মদিন উপলক্ষে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজের কথা শুনে নীলিমা বেশ অবাক হলো। বলল, কি সারপ্রাইজ? আপনি দেখছি আস্ত বোকা। আমি বলে দিলে কি সেটার সারপ্রাইজ থাকবে? হুম হুম, আর কয়েক ঘন্টা পরেই তো সারপ্রাইজ পেয়ে যাবেন। তাই ধৈর্য ধরে একটু অপেক্ষা করুন। বলেই আরিয়ান সেখান থেকে চলে গেল। আরিয়ান চলে যাওয়ার পর নীলিমা ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে দেখলো ঘড়িতে 7টা 15 মিনিট। ওর মনে পড়লো আরিয়ান ওকে রেডি হয়ে 8টায় সাথে যেতে বলেছে। নীলিমা আর এক মুহূর্ত অলসতা করলো না। বিছানা থেকে উঠে এক দৌড়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে শপিং ব্যাগের ভেতর থেকে শাড়ি আর জুয়েলারি বের করে সেগুলো দেখে বেশ অবাক হলো। দেখলো নীল রঙের শাড়ি আর তার সাথে ম্যাচিং জুয়েলারি। নীলিমার আবারও মেহরানের কথা মনে পড়ে গেল। ভাবলো কত শখ করে ওর জন্য নীল বেনারসি কিনেছিল, কিন্তু নীলিমা সেইগুলো প্রত্যাখ্যান করে পালিয়ে এসেছে। নিজের অজান্তেই ওর চোখের কোণে পানি জমা হলো। কোনো রকমে নিজেকে কন্ট্রোল করে শাড়ি আর জুয়েলারি গুলো পরে হালকা মেকআপ করে রেডি হয়ে গেল। সিঁড়ি বেয়ে ছাদে উঠতে নীলিমা চারিদিকে তাকিয়ে বেশ অবাক হয়ে গেল। পুরো ছাদ কৃত্রিম আলোয় ঝলমল করছে। ছাদের গাছগুলো কৃত্রিম আলোতে চকচক করছে। ছাদের মাঝখানে একটা টেবিলের ওপর বার্থডে কেক রাখা। নীলিমার টেবিলের কাছে যেতে নিলেই আরিয়ান ওকে ডেকে উঠল। হ্যাঁ মিস নীলপরি, একা একা কেক খেয়ে ফেলবেন নাকি? নীলিমা পেছনে ফিরে তাকিয়ে দেখলো সাদা টি শার্টের ওপর নীলকোট, ডেনিম জিন্স প্যান্ট আর সাদা ফ্রেমের চশমা পরা একজন সুদর্শন পুরুষ ওর সামনে দাঁড়িয়ে আছে। আজকে আরিয়ানকে সত্যি খুব সুন্দর লাগছে। নীলিমা আরিয়ানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, হুম, আমি কেক কাটবো না, তবে আমার বার্থডে হলে অনেক আগেই কেটে ফেলতাম। এনিওয়ে, হ্যাপি বার্থডে। আর আজ আপনাকে খুব সুন্দর লাগছে। আপনার সেই প্রিয়জন আপনাকে দেখলে ফিদা হয়ে যেত। আরিয়ান নীলিমাকে পা থেকে মাথা পর্যন্ত খুব ভালোভাবে দেখে মুচকি হাসি দিয়ে বলল, আপনি তো নীল শাড়ি পরে নীল পরি হয়ে গেছেন। ছোটবেলা পরি দেখার খুব শখ ছিল, না আপনাকে দেখে সব মিটে গেছে। আর আমার প্রিয়জনের কথা আজকে জানতে পারবেন। আর তার আগেই চলুন কেক কাটি। তারপর আরিয়ান এবং নীলিমা দুজনকে কেক কাটল। আরিয়ান আগেই সাথে গিটার এনে রেখেছিল। আরিয়ান গিটারটি হাতে নিয়ে নীলিমাকে বলল। একটা গান শুন। আরিয়ানের কথায় নীলিমা তো বেশ অবাক হলো। প্রথম দেখায় ভেবেছিল লোকটা বেশ কাঠখোট্টা স্বভাবের, কিন্তু ওর ধারণা সত্যি ভুল। গান যেহেতু নীলিমার খুব পছন্দ, তাই বরাবরের মতোই বলল। অবশ্যই শুনবো। আরিয়ান নীলিমার দিকে তাকিয়ে মুচকি হেসে গিটারের তারে কম্পন তৈরি করে শুরু করলো। গিটারের এই সুর নীলিমার খুব চেনা। নীলিমার মনে পড়ে গেল সেই ব্রেস্টের দিনটির কথা, যেখানে পাশের ছাদের একটি ছেলেকে আকাশের দিকে তাকিয়ে গিটার বাজিয়ে গান গাইতে দেখেছে, কিন্তু ছেলেটির চেহারা বোঝা যায়নি, শুধু চশমার গ্লাস চকচক করেছে। নীলিমা আরিয়ানকে বলে উঠল। প্লিজ গিটার বাজানো বন্ধ করুন। নীলিমার উত্তেজিত কণ্ঠ শুনে আরিয়ান গিটার বাজানো বন্ধ করে ওর দিকে তাকিয়ে বলল। কি হয়েছে? নীলিমা বিস্ময়কর কণ্ঠে জিজ্ঞেস করল। আপনি কি সেই যে কিনা মিহিরানের পাশের বাসার ছাদে বৃষ্টির এক পরন্ত বিকেলে এই সুরে গিটার বাজিয়ে গান গাইছিল? নীলিমার কথা শুনে আরিয়ান কোনো উত্তর না দিয়ে মুচকি হেসে আবার গিটারে সুর ধরল। তোমার সেই সবুজ পাহাড় একটু কি রং হারাচ্ছে তা, মন খারাপের বিলাপ শোনো, গাছ ফুল পাখি লতা পাতা, এই ধূসর প্রখর জমিনে আমি পথহারা তোমায় বিনে, শুনতে কি পাওনার তো নাথ, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। আরিয়ানের কণ্ঠে সেই গান শুনে নীলিমা এতক্ষণ ওর দিকে চোখ বড় বড় করে তাকিয়েছিল। সেদিন এই লোকটিকেও দেখার জন্য কত চেষ্টা করেছে। এই লোকটির জন্য মেহরানের ভয়ঙ্কর রূপ দেখেছে। এই লোকটিকে কিভাবে ভুলবে ও? কিন্তু সে কেন মেহরানের পাশের বাসা উঠেছিল? দুই ভাইয়ের মধ্যে কি কিসের শত্রুতা? এমন অনেক প্রশ্ন বাসা বেঁধেছে নীলিমার মনে। নীলিমার ভাবভঙ্গি বুঝতে পেরে আরিয়ান বাঁকা হেসে ওর দিকে তাকিয়ে বলল। আমি জানি আপনার মনে অনেক প্রশ্ন জমা হয়েছে। আপনি ভাবছেন আমাদের দুই ভাইয়ের মধ্যে দূরত্বের কারণ কি, তাই তো?
হুম। নীলিমা অস্ফুট স্বরে মাথা নাড়িয়ে বলল, ওকে, আপনাকে আমি সব প্রশ্নের উত্তর দিচ্ছি। দীর্ঘশ্বাস ছেড়ে আরিয়ান বলতে শুরু করলো, আমার মা মারা গিয়েছে আমার জন্মের সময়। কিছুদিন পর বাবা আরেকটা বিয়ে করে। আমাকে ছোটবেলা থেকেই লালন পালন করে আমার নানু। নানু যখন খুব অসুস্থ হয়ে পড়ে, তখন আমার ফুপা ফুপি আমাকে তাদের বাসায় নিয়ে যায়। তারাই আমাকে নিজের সন্তানের মতো লালন পালন করে। এহরান আমার থেকে মাত্র 6 মাসের ছোট। আমরা একে অপরকে নাম ধরে ডাকি। ছোটবেলা থেকে আমি যেমন শান্ত শিষ্ট ছিলাম, এহরান ছিল তার ব্যতিক্রম। ও ছিল প্রচন্ড জেদি এবং একঘেয়ে স্বভাবের। ও যেটা চাইতো সেটাই ওকে দিতে হতো, নইলে ঘরের সবকিছু ভাঙচুর করতো। ছোটবেলা থেকে ওর এই স্বভাব আমি একটুও পছন্দ করতাম না। মাঝে মাঝে খুব রাগ হতো, কিন্তু ফুপা ফুপির ভয়ে কিছু বলতে পারতাম না, কারণ তারা মেহরান বলতে পাগল হচ্ছিল। মেহরানের যখন 8 বছর বয়স, তখন ফুপি মারা যায়। তারপর থেকে মেহরান আরো জেদি হয়ে ওঠে। একা একা থাকতে পছন্দ করত, আমার সাথেও ভালোভাবে মিশতো না। আমি ওকে অ্যাভয়েড করতাম। ফুপা বিজনেস নিয়ে ব্যস্ত থাকায় মেহরানের দিকে তেমন লক্ষ্য করতো না। মেহরান পড়ালেখায় খুব মেধাবী ছিল, সবসময় টপার হতো। আমি ওর সাথে প্রতিযোগিতা দিয়ে পড়ালেখা করতাম। আপনার যখন 4 বছর বয়স, তখন আপনার জন্মদিনে আমাদের নিমন্ত্রণ করেন। আমরা তাদের দুঃসম্পর্কের আত্মীয়। সেই অনুষ্ঠানে মেহরানকে ফুপা খুব অনুরোধ করে নিয়ে যায়। আমরা আপনাদের বাসায় গিয়ে সর্বপ্রথম আপনাকে দেখি। আপনি একটা নীল ড্রেস পরেছিলেন। সবার মাঝখানে আপনাকে পুরো নীল বারবি ডলের মতো লাগছিল। মেহরান এবং আমি দুজনেই আপনার দিকে অপলক তাকিয়েছিলাম। সেই মুহূর্তে আমি আপনার একটি নাম আবিষ্কার করি, নীলপরি। কিন্তু আমার সাথে সাথে যে মেহরান নামক জেদি ছেলেটির নজরে আপনি পড়ে যান, সেটা ভাবতে পারিনি। যদিও তখন আমরা ভালোবাসা বুঝতাম না, কিন্তু ভালো লাগা অনুভব করতাম। সেই দিন থেকে আপনাদের বাড়ির আশেপাশে মাঝে মাঝে যেতাম আপনাকে এক পলক দেখার জন্য। আমার আড়ালে যে মেহরানও আপনাকে দেখতে যেত, এটা জানতাম না। ছেলেদের বয়সের সাথে মেয়েদের বয়সের বেশ পার্থক্য হলো, মেয়েদের হরমোন ও গ্রোথ বেশি, তাই আপনিও ধীরে ধীরে বড় হতে থাকেন। যখন আমরা একটু বড় হলাম, ধীরে ধীরে আপনার প্রতি আমাদের দুর্বলতা আরো বাড়তে লাগলো। আমরা দুইজনেই আপনাকে ভালোবেসে ফেলি, কিন্তু আমরা দুজনের কেউই এই কথা কারো কাছে শেয়ার করিনি। হঠাৎ জানতে পারি ফুপার বিজনেসে কিছু ঝামেলা হয়েছে, তাই সে সুইজারল্যান্ড যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেখানেই তার বিজনেস আছে, তাই সেখানে স্থায়ীভাবে থাকবে। তিনি আমাদেরকেও সাথে নিতে চাইলেন। আমার স্বপ্ন ছিল ডাক্তার হব, আর মেহরানের স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হবে। ভাবলাম স্বপ্নের দেশে গিয়ে স্বপ্ন পূরণ করব, অন্যদিকে আপনাকে না দেখে কিভাবে থাকবো সেটাও ভাবছিলাম। একসময় ভাবলাম আমার কোর্স কমপ্লিট হওয়া পর্যন্ত আপনি এতটাও বড় হবেন না যে আপনাকে বিয়ে দিয়ে দিবে। যদিও আমাদের দেশে বাল্যবিবাহের সংখ্যা অতীত, আমি আর মেহরান ফুপার সাথে বিদেশে পাড়ি দিলাম। আমি মেহরানের পাশের রুমে থাকতাম। হঠাৎ একদিন মেহরানের রুমে ঢুকে দেখি ওর ল্যাপটপে ও আপনার ভিডিও দেখছে। আপনি কখন কি করছেন সব কিছুই দেখছে। প্রথমে অবাক হলেও পরে বুঝতে পারলাম মেহরান আপনার রুমে সিসি ক্যামেরা লাগিয়েছে, যেটা আপনাদের সবার অজানা। আমি কৌতূহল নিয়ে মেহরানকে প্রশ্ন করলাম আপনার বিষয়ে। মেহরান যেহেতু জেনে গেছিল যে আমি সব দেখেছি, তাই কোনো ভনিতা ছাড়াই ও বলতে থাকলো আপনার প্রতি ওর অনুভূতিগুলোর প্রতিটি লাইন। আর এটাও বললো বিদেশে আসার আগে ও দেয়াল টপকে আপনার রুমে গিয়ে সিসি ক্যামেরা ফিট করেছে, যাতে আপনার সব বিষয় জানতে পারে। এমনকি ও আপনার জন্য মোটা অঙ্কের টাকা দিয়ে বডিগার্ডও রেখেছিল, যেন বাইরে গেলে আপনার সব খবর জানতে পারে। বিশ্বাস করুন, ওর কথাগুলো শুনে আমার মনটা দুমড়ে মুচড়ে গেছিল। সেদিন মেহরান ওর অনুভূতিগুলো অকপটে স্বীকার করলেও আমি করতে পারিনি, নইলে যেহেতু হিতে বিপরীত হয়ে যেত। তখন মনকে শুধু একটাই সান্ত্বনা দিয়েছি, মেহরান সে আপনাকে ভালোবাসে, সেটা আপনি জানেন না। আর মেহরান বিজনেস করতে কখনোই বাংলাদেশে যাবে না, আর গেলেও আপনার জন্য যাবে। আমি ওর কাছে জিজ্ঞেস করি ও কবে দেশে যাবে। ও বলেছিল 5 বছর পর যাবে। সেই দিন খুব খুশি হয়েছিলাম। ভেবেছিলাম আমি ওর আগেই দেশে এসে হসপিটালে জয়েন করব, আর ওর সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন করব। যেভাবে সেই কাজ, আমি ওর আগেই বাংলাদেশে আসি। ততদিনে জানতে পারলাম আপনি অনার্স সেকেন্ড ইয়ার পড়ছেন, আর সামনে আপনার ফাইনাল এক্সাম।
ভাবলাম আপনার এক্সাম শেষ হলে আমার সুপ্ত অনুভূতিগুলো আপনাকে বলবো। আপনি নিশ্চয়ই আমাকে ফিরিয়ে দিতে পারবেন না, কিন্তু আমার ভাবনার মধ্যে পথের কাঁটা হলো মেহরান। ও বিড়িতে এসে আপনাকে জোর করে উঠিয়ে নিয়ে বিয়ে করে। সবকিছু জানার পর আমার মনের ওপর দিয়ে অনেক বড় ঝড় বয়ে যায়। অবশেষে মনকে নিয়ন্ত্রণ করে মেহরানের পাশের বাসায় আমি উঠি। আর সেই বৃষ্টি মুখর দিনে আপনাকে ছাদে দেখতে পেয়ে গিটার বাজিয়ে গান গাই। সেদিন আপনি আমাকে না দেখলেও আমি আপনাকে ঠিকই দেখেছিলাম, কারণ আপনার অবয়ব যে আমার চিরপরিচিত। সেদিন ছাদে মেহরানকে দেখতে পেয়ে আমি আড়ালে চলে যাই। বুঝতে পেরেছিলাম আমরা যে কোনো সময় সামনাসামনি হব, তাই বাসা চেঞ্জ করে ফেলে। আমি শুধু একটা সুযোগের অপেক্ষায় ছিলাম কিভাবে আপনার সাথে দেখা করব। মজার বিষয় হলো রাতুল আমায় সেই সুযোগ করে দিয়েছে। মেহরান রাতুলকে মেরে আমাদের হসপিটালের সামনে ফেলে দিয়ে যায়, আর আমি ওর চিকিৎসা করি। এক পর্যায়ে জানতে পারি আপনি ওর বন্ধু। সেদিন মনে হয় আকাশের চাঁদ হাতে পেয়েছিলাম। নিজের কাছেই সংকল্প করেছি যে এবার আপনাকে কোনোভাবেই হারাবো না, আর হলো তাই। আপনি নিচেই ধরা দিলেন আমার কাছে। একাধারে কথাগুলো বলে দীর্ঘশ্বাস ফেলল আরিয়ান। এইদিকে নীলিমা যেন বড়সড় শক্ট খেয়েছে। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আরিয়ানের দিকে। কিছু বলার ভাষাটাও হারিয়ে ফেলেছে নীলিমা। আরিয়ান হঠাৎ করেই নীলিমার সামনে এক হাঁটু গেড়ে বসে তার পকেট থেকে একটি বক্স বের করে সেটা খুলে আংটি বের করে নীলিমার সামনে ধরে বলল, আজ কোনো প্রপোজ করব না, শুধু রিকোয়েস্ট করব। আমি আপনাকে বিয়ে করতে চাই নীলপরি। আমি জানি আপনি এখনো বিয়ে নামক বন্ধনে আবদ্ধ আছেন। সমস্যা নেই, আমাদের বিয়ের আগে আপনি মেহরানকে ডিভোর্স দিবেন। তারপর আপনি আর আমি সারা জীবনের জন্য এক হয়ে যাব। আমি আপনাকে খুব ভালোবাসি নীলপরি। আপনি কি আমার হবেন? আরিয়ানের এই অদ্ভুত প্রপোজালে নীলিমার সবকিছু যেন এলোমেলো হয়ে গেল। অস্ফুট স্বরে বলে উঠল। আর ইউ ম্যাড? আরিয়ান বসা থেকে দাঁড়িয়ে নীলিমার একটু কাছে এসে বলল, বিশ্বাস করো, আমি তোমাকে সব ধরনের স্বাধীনতা দিব, যেমন তুমি চাইবে। আমরা বিয়ে করে অনেক দূরে চলে যাব। আমি ইতালিতে যাওয়ার জন্য পাসপোর্ট করেছি। আমরা ইতালির ভ্যানিস শহরে চলে যাব। মেহরান আমাদের কখনোই খুঁজে পাবে না। তুমি একবার শুধু হ্যাঁ বলে দাও, বাকি সব আমার দায়িত্ব। কথাগুলো বলে আরিয়ান নীলিমার হাত ধরল। নীলিমা এতক্ষণ ধৈর্য ধরে সবকিছু শুনলেও এবার নীলিমার সব ধৈর্য ভেঙে গেল। ভাবল, লোকটার সাহস তো দেখছি আকাশচুম্বী। এতক্ষণ আমাকে আপনি বলে সম্বোধন করছিল, আর এখন আমাকে তুমি করে বলা শুরু করে দিয়েছে। তার উপর আমার হাতও ধরেছে। মিহিরান যদি একবার দেখতো তাহলে তার হাত কি এখানে থাকতো? কখন কেটে ফেলতো। কথাগুলো ভেবেই নীলিমা আরিয়ানের হাত ছাড়িয়ে নিল। ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, হাউ ডেয়ার ইউ টু টাচ মি? বিবাহিত একটা মেয়েকে তার অসম্মতিতে স্পর্শ করার সাহস আপনার হলো কি করে? আপনি তো দেখছি আপনার ভাইয়ের থেকেও বড় সাইকো। আপনার নাম হওয়া উচিত ছিল ডাক্তার সাইকো আরিয়ান। আপনি একজন শান্তশিষ্ট লেজ বিশিষ্ট অসভ্য লোক। মানছি আমি আমাকে ভালোবাসেন, কিন্তু আমি এখন বিবাহিত। আপনি আমাকে এইভাবে বিয়ের প্রপোজাল দিতে পারেন না। আরিয়ান নীলিমার আরো কাছে এসে ওর দুই বাহু ঝাঁকিয়ে বলতে থাকলো, অবশ্যই বিয়ের প্রপোজাল দিতে পারি, কারণ তুমি মেহরানের সাথে বিয়েটাই মানো না। তাই তো পালিয়ে এসেছো। তুমি স্বাধীনতা পছন্দ করো। আমি তোমাকে বিয়ে করলে সব ধরনের স্বাধীনতা তোমায় দিব। তাছাড়া আমাকে ইগনোর করার মতো তো কিছু নেই। আমি তো মেহরানের মতো অসুস্থ নই। নাকি আমি দেখতে খারাপ? নাকি আমি তোমার অযোগ্য? আমাকে ইগনোর করার কারণটা কি বলো? নীলিমা এইবার আরো চেতে উঠল। আরিয়ানকে ধাক্কা দিয়ে ও দূরে চলে গেল। ক্ষুদ্র নিঃশ্বাস ছেড়ে জোর গলায় বলে উঠল, আপনি দেখতে খারাপ নয়, আর অযোগ্যও নয়। আপনাকে ইগনোর করার সবচেয়ে বড় কারণ হলো আমি মিহিরানকে ভালোবাসি। হ্যাঁ, আমি ওই সাইকো বদ্ধ উন্মাদকেই ভালোবাসি। আমি এতদিন বুঝতে পারিনি, তাই তাকে প্রত্যাখ্যান করে পালিয়ে এসেছি। কিন্তু আমার মনটা এখনো তার কাছেই পড়ে আছে। তার থেকে দূরত্ব আমার মন তার জন্য ভালোবাসার উপলব্ধি ঘটিয়েছে। আমি এখন আমার অনুভূতিগুলো বুঝতে পারছি। সে যেমনই হোক, আমি তাকেই ভালোবাসবো। আমাদের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তিকে আসতে দেব না। আমি আজ এই মুহূর্তে এখান থেকে আমার স্বামীর কাছে চলে যাব। আজ তার প্রতি আমার ভালোবাসার অনুভূতিগুলো তার কাছে প্রকাশ করব। কথাগুলো বলে নীলিমা চলে যেতে নিলেই আরিয়ান নীলিমার হাত খপ করে ধরে ফেলে। নীলিমা অগ্নি দৃষ্টি দিয়ে আরিয়ানকে বলল, আবার আপনি আমায় টাচ করার মতো দুঃসাহস দেখালেন। আরিয়ান ডেভিল হেসে বলল, শুধু টাচ কেন, সবকিছুই করব।
তুমি কি ভেবেছ আমার এতদিনের প্ল্যান সব বিফলে যাবে? কত সাধনার পর তোমাকে পেয়েছি। তুমি বললেই আমি সিনেমার নায়কদের মতো কান্না করে তোমায় ওই সাইকোর হাতে তুলে দিব? সেটা তো কখনোই সম্ভব না নীলপরি। একবার যেহেতু আমার ফাঁদে পা দিয়েছো, এখন তো তোমার বশ্যতা স্বীকার করতেই হবে। ও, তোমাকে তো একটা কথাই বলা হয়নি, তেনা আমার বোন নয়। নীলিমা বিস্ময়কর নয়নে তাকিয়ে বলল, মানে? মানে ও আমার বন্ধুর বোন। ওকে জাস্ট অভিনয় করার জন্য এখানে এনেছিলাম। এখন ওর পার্ট শেষ, তাই ও চলে গেছে। ওর কথা না বললে তো তুমি আসতেই না। প্ল্যানটা দারুণ ছিল, তাই না? নীলিমা এবার রেগে অরুণ চলতি হয়ে গেল। আরিয়ানের হাত থেকে নিজের হাত ছাড়াতে চাইল, কিন্তু ও আরিয়ানের পুরুষালী শক্তির কাছে হার মানল। কণ্ঠে কঠোরতা এনে আরিয়ানের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলল, হাত ছাড়ুন বলছি, একদম ভালো হবে না। আমার স্বামী জানতে পারলে আপনি আর জীবিত থাকবেন না। তাই আপনাকে শেষবারের মতো একটা সুযোগ দিচ্ছি। হাত ছাড়ুন আর আমাকে যেতে দিন। তুমি আমাকে মেহরানের ভয় দেখাচ্ছ? আরে ও কিছু জানলে তো আমাকে মারবে। সত্যি তুমি বড্ড বোকা। ও কিছু জানার আগেই তো আমি তোমাকে বিয়ে করে ইতালির ভ্যানিস শহরে নিয়ে যাব। নীলিমা বঙ্কা হাসি দিয়ে বলল, আর আগেই আপনাকে আমার স্বামী ভ্যানিশ করে দিবে। ভালোই ভালোই বলছি, হাতটা ছাড়ুন। নীলিমার কঠোর কণ্ঠে কথা শুনে বেশ মজা পেল আরিয়ান। তাই ওর হাত আরো একটু জোরে চেপে ধরে বলল, এই হাত তো সারার জন্য ধরিনি। ওই সাইকো মেহরান তোমার ভার্জিনিটি নষ্ট না করলেও আমি আজ ঠিকই করব। অবশ্য তুমি ভার্জিন না হলেও সমস্যা হতো না, কিন্তু এখন যা হবে তার জন্য দায়ী হবে একমাত্র তুমি। আজ তোমার সব লজ্জা দূর করে দিব, আর তুমি আমাকে বিয়ে করতে বাধ্য হবে। নীলিমার এবার সব সহ্যের বাঁধ ভেঙে গেল। নীলিমা আরিয়ানকে কষে একটা থাপ্পড় দিয়ে বলল, অসভ্য, যার সাহস হলো কি করে আমাকে এসব নোংরা কথা বলার? তোকে তো আমি মেরেই ফেলবো। নীলিমার হাতে থাপ্পড় খেয়ে আরিয়ান এবার বেশ অপমানিত বোধ করল। নীলিমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ওকে কাঁধে তুলে সিঁড়ি বেয়ে আরিয়ানের রুমে নিয়ে গেল। নীলিমা আরিয়ানের থেকে নিজেকে ছাড়ানোর জন্য অনেক ছটফট করল। আরিয়ানের পিঠে খামচে দিল, কিন্তু কোনো লাভ হলো না। আরিয়ান নীলিমাকে বিছানায় ফেলে দিয়ে বলল, তুমি আজ বিয়ের আগে বাসর করার জন্য পুরোপুরি রেডি আছো নীলপরি? এই সাজে তোমাকে দেখে অনেক আগেই আমার নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হয়েছে। ভেবেছিলাম তুমি রাজি হলে একটু ধৈর্য ধরে বিয়ে পর্যন্ত অপেক্ষা করবা, কিন্তু তুমি দেখছি আমার থেকেও এগিয়ে নিজেই বাসর করার জন্য উতলা হয়ে গেছো। চিন্তা করো না, মেহরান সেটা পারেনি, সেটা আমি শুধু আসলে পূরণ করে দিব, বিকজ আই লাভ ইউ নীলপরি। এইগুলো বলেই আরিয়ান নীলিমার কাছে ধীরে ধীরে এগিয়ে আসলো। নীলিমা টি টেবিলে থাকা ফুলদানি হাতে নিয়ে বলল, খবরদার আর এক পাও আমার দিকে আগাবেন না, আমি আপনাকে মেরে ফেলবো। আপনার মতো ভালো মানুষের আড়ালে লুকিয়ে থাকা বিকৃত মস্তিষ্কের ব্যক্তির বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই বলে নীলিমা আরিয়ানকে ফুলদানি দিয়ে আঘাত করতে নিলেই আরিয়ান সেখান থেকে সরে যায়। ফলে ফুলদানিটি ফ্লোরে পড়ে ভেঙে যায়। আরিয়ান দেফল হাসি দিয়ে নীলিমার দিকে আরো এগিয়ে এসে বলল, কি হলো, ভালে না তো? তোমার ওই নরম হাতের আদর না পেয়ে আমি কিভাবে মরে যাব বলো তো? অনেক সুযোগ দিয়েছে তোমায়, এবার আমার বিকৃত মস্তিষ্কের পরিচয় তোমায় দিব। বলেই আরিয়ান নীলিমার শাড়ির আঁচলে চেয়ে হাত দিতে যাবে, তখনই সেখানে নায়কের মতো এন্ট্রি নিল মেহরান। মোটা রড দিয়ে আলতো করে আঘাত করলো আরিয়ানের পিঠে। পেছন থেকে আকস্মিক একাকে অবাক হয়ে আরিয়ান পেছনে ঘুরতেই মেহরানকে দেখে ওর চোখ জোড়া বড় বড় হয়ে গেল। এইদিকে চোখের সামনে অকল্পনীয়ভাবে মেহরানকে দেখে এবং আরিয়ানের এত কাহিনী দেখে নীলিমার প্যানিক অ্যাটাক হলো। নীলিমা সেখানেই জ্ঞান হারালো। ডার্ক হাউসের স্টোর রুমে একটি চেয়ারে মুখে সেলোটেপ বাঁধা, দুই হাত দুই পা বাঁধা অবস্থায় বসে আছে আরিয়ান। তার পুরো শরীরে রক্তের ছোপ ছোপ দাগ। আরিয়ানের সামনের চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে মেহরান, হাতে তার জ্বলন্ত সিগারেট। মিরান প্রায় 1 ঘন্টা যাবৎ আরিয়ানকে আঘাত করছে আর সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। কয়েক সেকেন্ড পর মেহরান একটানে আরিয়ানের মুখের সেলোটেপ খুলে দিল। আরিয়ান ব্যথায় কুঁকড়ে গেল। সেটা দেখে মেহরান পৈশাচিক আনন্দ পেল। মেহরান হু হু করে হেসে উঠল। মেহরানের সেই ভয়ঙ্কর হাসির শব্দ পুরো রুমে প্রতিধ্বনি হয়ে ফিরে আসলো। আরিয়ান তার দুর্বল চোখ জোড়া দিয়ে সেই হাসি দেখে
তার শরীরের প্রতিটি লোমকূপ দাঁড়িয়ে গেল। মেহরান আরিয়ানের চিবুক ধরে বলল, আমার জানের ভাই, তোকে তো আমি তখনই রডের একটি আঘাতে মেরে ফেলতে পারতাম, কিন্তু তোকে তো এত সহজে মারব না। আমার কলিজার দিকে হাত বাড়ানোর জন্য তোকে এর থেকেও ভয়ঙ্কর শাস্তি দিব। আরিয়ান দুর্বল কণ্ঠে বলে উঠল, প্লিজ মেহরান, আমাকে জানি মারিস না। তুই যা বলবি আমি তাই করব, প্লিজ। মেহরান আবার হু হু করে হেসে উঠল। তারপর আরিয়ানের কাছে এসে ওর হাত ধরে বলল, সত্যি বলছিস? ওকে, তাহলে এখন আমি যা বলবো তাই করবি। বলেই মেহরান আরিয়ানের রুমে গিয়ে ওর ল্যাপটপ এনে আরিয়ানের সামনে রেখে বলল, এখনই তোর হসপিটালে মেইল করে রেজিগনেশন লেটারটা পাঠিয়ে দে, আর লিখে দে আগামীকাল তুই বিদেশে যাবি, আর আগামীকাল সকালে তোর ফ্লাইট, তাই হসপিটালে যেতে পারবি না। বলেই মেহরান এবার আরিয়ানের ডান হাতের বাঁধন খুলে দিল। আরিয়ান আর কথা না বাড়িয়ে মেহরান যা যা বলল সব লিখল। তারপর মেহরানের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। সত্যি বলছে, প্লিজ ভাই আমার, তুই আমাকে প্রাণে মারিস না। আমি আর কখনোই তোদের মাঝে আসবো না। মেহরান ভ্রুজোড়া কুচকে জিজ্ঞেস করল, কেন আসবি না? তুই না ব্লুবার্ডকে নিজের থেকেও বেশি ভালোবাসিস? এতদিনের সুপ্ত অনুভূতিগুলো ওর সামনে প্রকাশ করেছিস, আর এখন এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিবি? দেখ ভাই, আমি নীলিমাকে ভালোবাসলেও নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি না। আমার মতে আগে নিজের জীবন বাঁচানো ফরজ। শুকনো ঢুক গিলে বলল আরিয়ান। মেহরান এবার উচ্চস্বরে হেসে উঠল। আরিয়ানের দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মক সুরে বলল, তাহলে তো তুই ব্লুবার্ডকে সত্যিকারের ভালোই বাসিস না। আমি তো ওর জন্য জীবন দিতেও রাজি। আর দেখ ভাই, আমি তো তোর মতো পাগল না যে সামান্য একটা মেয়ের জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে পরকালে জাহান্নামে যাব। আরিয়ানের মুখে পাগল কথাটি শুনে মেহরান ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তাই নাকি? আমি পাগল? ওকে ফাইন, তাহলে এই পাগলের পাগলামি ভালো করে দেখে নে। চিন্তা করিস না, তোকে জানে মারবো না, কিন্তু এখন যেটা করব সেটা জীবিত থেকেও মৃত্যুর মতো হবে। আরিয়ান যা বোঝার বুঝে গেছে। আজ আর মেহরানের থেকে ওর কোনো নিস্তার নেই। এইদিকে মেহরান ঘাড় কাত করে মোটা রড নিয়ে আরিয়ানের দিকে এগিয়ে আসছে। আরিয়ান সেটা দেখে কান্না করে অনুনয়ের স্বরে বলতে লাগলো, তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস যে তোর কথা মতো চললে তুই আমাকে মেরে ফেলবি না। মেহরান টেবিল হাসি দিয়ে বলল, বলেছি তো তোকে জানে মারবো না, কিন্তু এটা তো বলিনি তোকে কোমায় পাঠাবো না। কথাগুলো বলেই আরিয়ানকে আর কিছু বলতে না দিয়ে মেহরান মোটা রড দিয়ে আরিয়ানের মাথায় খুব জোরে আঘাত করলো। আরিয়ান চেয়ার সহ ফ্লোরে লুটিয়ে পড়ল। পুরো ফ্লোরে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। সেটা দেখে মেহরান বাঁকা হাসি দিয়ে আরিয়ানের পাশে বসে ওর নিঃশ্বাস চেক করে টেবিল হাসি দিয়ে বলল, তোর তো দেখছি বিড়ালের প্রাণ। অবশ্য আর একটু জোরে আঘাত করলেই চিৎপটাং হয়ে যেতি। এখন সারা জীবনের জন্য কোমায় চলে যা, তোর স্থান হবে এখন রাস্তায়। বলেই মেহরান ওকে টেনে গাড়িতে উঠে অনেক দূরে গিয়ে রাস্তার এক সাইডে ফেলে দিল। তারপর আরিয়ানের বাসায় এসে দেখলো নীলিমার এখনো জ্ঞান ফেরেনি। মেহরান সেদিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে ওকে কোলে করে গাড়িতে নিয়ে উঠিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। শুভ্র বিছানায় শুয়ে আছে নীলিমা। রাত 12টার দিকে গিটারের টুংটাং শব্দে ঘুম ভাঙলো নীলিমার। ধীরে ধীরে বিছানা থেকে উঠে ব্যালকনির কাছে গিয়ে দেখলো মেহরান গিটার বাজিয়ে গান গাইছে। তুই ছাড়া এক একটা দিন কি যে যন্ত্রণা, বুকের ভেতর অন্তহীন নীল বেদনা, ও দু চোখ পুড়ে কি দহনে, তুই তো দেখিস না। নীলিমা এতক্ষণে চারিদিকে তাকিয়ে বুঝতে পারলো ও এখন মেহরানের বাসায় অবস্থান করছে। এই মুহূর্তে নীলিমার মধ্যে খুব অপরাধ বোধ কাজ করছে। ও বুঝতে পেরেছে মেহরান আরিয়ানকে নিশ্চয়ই কোনো কঠিন শাস্তি দিয়েছে, কিন্তু কি শাস্তি দিয়েছে সেটা নীলিমার কল্পনারও বাইরে। হঠাৎ করে নীলিমার মাথায় একটি কথা এলো। আমি আর এক মুহূর্ত আমার স্বামীর সাথে দূরত্ব রাখবো না। আজ তাকে আমার ভালোবাসার চাদরে মুড়িয়ে দেব। কথাগুলো ভেবে নীলিমা মেহরানকে দৌড়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল। পেছন থেকে আকস্মিক জড়িয়ে ধরায় মেহরান বেশ অবাক হলো। কিছু একটা ভেবে মুচকি হেসে মেহরান পেছনে ফিরে নীলিমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। এতটা শক্ত করে জড়িয়ে ধরলো পালে বুকের মধ্যে নীলিমা ঢুকে যায়। এই মুহূর্তে নীলিমার নিঃশ্বাস নিতে একটু কষ্ট হলেও কিছুই বলল না।
কারণ মেহরানকেও অনেক কষ্ট দিয়েছে। নীলিমার চোখের পানিতে মেহরানের টি শার্ট ভিজে গেল। মেহরান নীলিমাকে ছেড়ে ওর চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, ব্লুবার্ড, আজ তুমি আমায় কোনো প্রশ্ন করবে না আর আমিও করব না। আজ আমাদের মধু চন্দ্রিমা হবে। অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছি, এখনো কি আমায় অপেক্ষা করাবে? মেহরানের কথায় নীলিমা এবার লজ্জায় লাল নীল বেগুনি হয়ে গেল। নিচের দিকে তাকিয়ে মুচকি হেসে মাথা নাড়িয়ে না করল। মেহরান ভ্রুচোরা নাচিয়ে জিজ্ঞেস করল, মানে কি বলতে চাইছো? এই নায়ের মানে কি হ্যাঁ ধরে নিব? নীলিমা লজ্জা মাখা হাসি দিয়ে বলল। ধ্যাৎ, আপনিও না আমাকে শুধু লজ্জা দিতেই পছন্দ করেন। মেহরান মুচকি হেসে নীলিমার চিবুক ধরে ওর খুব কাছে এসে বলল, ওরে আমার লজ্জাবতী বউ, এখনই সব লজ্জা ভেঙে দিব। তার আগে এসো, দুইজনে 2 রাকাত নফল নামাজ পড়ে নেই। মেহরানের কথা শুনে নীলিমা আর কথা বাড়ালো না, সোজা ওয়াশরুমে চলে গেল। ওরা দুজনেই ফ্রেশ হয়ে নামাজ পড়ল। তারপর নীলিমার কপালে মেহরান আলতো করে ঠোঁট ছোঁয়াল। মেহরান কভার থেকে সেই নীল বেনারসি বের করে নীলিমার কাছে গিয়ে বলল, এখন এই শাড়িটা আমি তোমায় পরিয়ে দেব। ছোটবেলায় মায়ের শাড়ির কুচি ঠিক করে দিতাম, আজ আমার বউয়েরটা দিব। নীলিমা লাজের রাঙা মুখ নিয়ে বলল। আমি তো শাড়ি পরতে জানি। মেহরান নীলিমার ঠোঁট জোড়ায় আঙুল দিয়ে বলল। এখন আমি তোমায় শাড়ি পরিয়ে দেব, একদম না করবে না। নীলিমা আর কিছু বলল না। মেহরান ওকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিল। শাড়ি পরানোর সময় মেহরানের আলতো স্পর্শে নীলিমার পুরো শরীর অদ্ভুত ভালো লাগায় কেঁপে উঠেছিল। মেহরান সেটা বুঝতে পেরে মুচকি হাসছিল। তারপর নীলিমাকে কিছু জুয়েলারি পরিয়ে আয়নার সামনে নিয়ে গিয়ে নীলিমার কাঁধে চিবুক রেখে বলল, আজ আমার ব্লুবার্ডকে দারুণ লাগছে, একদম আমার স্বপ্নের অপ্সরা। নীলিমা মুচকি হেসে বলল, আপনাকেও নীল শেরওয়ানিতে অসাধারণ লাগছে, একদম আমার স্বপ্নের রাজকুমার। নীলিমার এই মোহনীয় রূপ এবং ভয়েস শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না মেহরান। নীলিমার খুব কাছে গিয়ে ওর ঠোঁট জোড়া দখল করে নিল। নীলিমা ওর সাথে তাল মিলাতে লাগলো। নীলিমার সারা পেয়ে মেহরান আরো বেসামাল হয়ে গেল। নীলিমাকে বিছানায় শুয়ে ওর পুরো শরীরের স্পর্শকাতর জায়গাগুলোতে গভীরভাবে স্পর্শ করতে থাকলো। মেহরানের পাগল করা উষ্ণ স্পর্শে নীলিমা এক অজানা ভালো লাগায় হারিয়ে যেতে লাগলো। একেই হয়তো বলে স্বামী স্ত্রীর পবিত্র অনুভূতি, যে অনুভূতিতে কোনো বাধা নেই, আছে শুধু সুখ আর শান্তি। নীলিমা মেহরানকে এলোমেলো ভাবে চুমু দিতে লাগলো। সকাল 9টার অ্যালার্ম বাজতেই ঘুম ভাঙলো নীলিমার। মেহরান এখনো বেঘরে ঘুমোচ্ছে। নীলিমা অ্যালার্মটা বন্ধ করে মেহরানের দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকালো। নীলিমা আজ মেহরানকে ভালো করে পর্যবেক্ষণ করতে ভেবেছে। ও দেখলো মেহরানের চোখের নিচে হালকা কালো দাগ পড়ে গেছে, কপালে ছোট ছোট কয়েকটা পিম্পল উঠেছে। নীলিমা বুঝতে পারলো এগুলো নিশ্চয়ই নীলিমা চলে যাওয়ার পর মেহরানের রাত জাগার ফল। নীলিমা ক্ষুদ্র নিঃশ্বাস ছেড়ে বিছানা থেকে উঠতে নিলেই মেহরান নীলিমাকে একটানে তার বুকের ওপর ফেলল। নীলিমা অবাক হয়ে বলল, আপনি জেগে আছেন? আমি তো অ্যালার্মের আগেই জেগে গেছি। আমার পাশে এমন নরম তুলতুলে বউ থাকতে এত বেলা পর্যন্ত আমি কিভাবে ঘুমাই বলো? তাহলে এতক্ষণ ঘুমের ভান ধরেছিলেন কেন? মেহরান মুচকি হেসে বলল, এমনি দেখছিলাম আমার ব্লুবার্ড আমার সাথে কি কি করে সেজন্য। কিন্তু আমার বউ খুবই আনরোমান্টিক। কোথায় সকালে উঠে আমাকে রাতের মতো আবার আদরে ভরিয়ে দিবে সেটা না করে সে আমার চেহারায় কয়টা পিম্পল উঠেছে সেটা নিয়ে পড়ে আছে। বাই দ্য ওয়ে, তোমারও কিন্তু ঠোঁটের নিচে পিম্পল উঠেছে, এর মানে তুমিও রাত জেগেছো? জি না, মেয়েদের বয়সন্ধিকালে একটু বেশি পিম্পল ওঠে। মেহরান ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, ও মা, সেটা তো তুমি কবেই পার করে এসেছো, এখনো কি নিজেকে অষ্টাদশী মনে হয় নাকি? নীলিমা এবার নাক মুখ কুচকে বলল, একদমই সেটা মনে হয় না। আচ্ছা, আপনি আমার একটা পিম্পলের পেছনে পড়েছেন কেন? আপনার কি আর কোনো কথা নেই? মেহরান মুচকি হেসে বলল, আমি তো তোমার পিম্পল থেকে শুরু করে সব কিছুর পেছনেই পড়ব, কারণ তোমার সব কিছুই তো আমার। নীলিমার মাথায় এবার একটা দুষ্টু বুদ্ধি এলো। চোখ পাকিয়ে বলল, আমার সব কিছুই তো আপনার, তাহলে আমার ঠোঁটের নিচের এই পিম্পলটাতে চুমু দিতে পারবেন? মেহরান আর কোনো কথা না বলে সরাসরি নীলিমার ঠোঁটের নিচের পিঙ্পলে অনবরত চুমু দিতে লাগলো। মেহরানের এই কাণ্ডে নীলিমা তো পুরোটাই শকড। ও ভাবতেই পারেনি
মেহরান এমন একটা কাজ করবে? টানা 5 মিনিট মেহরান সেখানে চুমু দিয়ে নীলিমাকে বলল, কি আরও লাগবে ব্লুবার্ড? আমার কিন্তু আরও দিতে ইচ্ছে করছে। নীলিমা বিস্ময়ের কণ্ঠে বলল,